তুই কি স্যালাইন এখানে দিবি নাকি তোর বাসায়? বাসায় দিব, সমস্যা নেই। এরপর সব কিছু আমি হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা তাহলে ভালোই। ঠিক আছে শোন, পদ্মের মা গ্রামে যাওয়ার পর ওকে আমার বাসায় দিয়ে যাবি। ইজান এই কথাটাকে পাত্তা দিল না বেশি। সেটা পরে দেখা যাবে। মেধা রেগে বলে, বড্ড বেশি বাড়াবাড়ি করিস কিন্তু তুই। তোর বউকে কি কেউ নিয়ে যাবে? আরে দিয়ে আসবো তোর বাসায়। এখন চুপ কর। ইজান পদ্মকে নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। পদ্মের খুব বেশি খারাপ লাগছে। গাড়িতে উঠতে পদ্ম সিটে মাথা এলিয়ে দিল। পদ্মের সবসময় অসুখ হয় না, আবার হলে ছাড়ে না, এমন অবস্থা এখন। ইজান পদ্মের হাত ধরে জিজ্ঞাসা করলো, তোমার বেশি খারাপ লাগছে? পদ্ম মাথা নাড়ালো। মনে হচ্ছে কথা বলার শক্তিও নেই। বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে শুয়েছে সে। পদ্মের মা রুবিনা খাতুন পদ্মের জন্য খাবার নিয়ে এসেছে। তিনি নিজ হাতে পদ্মকে খাইয়ে দিয়েছে। ইজান স্যালাইন নিয়ে আসলো। পদ্মের সাথে অনেক জোর জবরদস্তি করে লাগালো। পদ্মের কথা হচ্ছে সে এসব দিবে না, তার ভয় লাগে। সারা রাত স্যালাইন দেওয়ার পর পদ্ম মোটামুটি এখন আগের থেকে অনেক ভালো আছে। প্রায় 9 দিন পর পদ্ম এখন পুরোপুরি সুস্থ। পদ্মের মা আর বোন চলে গেছে। পুষ্প যাওয়ার আগেও ইজানকে লজ্জা দিয়ে গেল। তার ইচ্ছে ছিল তার দুলাভাই তাকে ঘুরাবে। প্রথমবার ঢাকা শহরে এসেছে, কিন্তু তিনি তো ঘুরালেন না। মনে মনে যে কত বকেছে ইজানকে পুষ্প। এখন পদ্ম বাসায় একা একা থাকতে পারে, মূলত তার অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝে ইজান পদ্মকে মেধার বাসায় দিয়ে আসে। মেধা পদ্মকে একদম তার ছোট বোনের মতোই আদর করে। পদ্ম মেধাকে অনেক সম্মান করে, আর ইজানের সাথেও তার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই ভালো সম্পর্ক গড়ে ওঠার পেছনে মেধার অবদান বেশি, কারণ সে পদ্মকে বোঝায়, বলে, উপদেশ দেয় কিভাবে কি করতে হবে। পদ্মের অসুস্থ হয়ে যাওয়ার পুরোটা জার্নিতে ইজান তার পাশেই ছিল। নিজের সবটুকু দিয়ে পদ্মকে সুস্থ করেছে। সকাল 7টা, পদ্ম উঠে গিয়েছে ঘুম থেকে। সকালের নাস্তাই বানাচ্ছে। ইজান তার পাশে পদ্মকে না পেয়ে সে উঠে গেল। এই মেয়েটার এই এক সমস্যা, কে বলে এত সকালে উঠে নাস্তা বানাতে। সকাল সকাল ইজান পদ্মকে মনে মনে বকা দিয়ে ফ্রেশ হতে গেল। ইজান ফ্রেশ হয়ে এসে পদ্মের কাছে আসে। পরোটা বানাচ্ছে সে। ইজান পদ্মের পেছনে দাঁড়ালো। তোমাকে কে বলে এত তাড়াতাড়ি উঠতে? কেন নাস্তা বানানো লাগবে না? যদি নাস্তা না বানাই তাহলে কি না খেয়ে হসপিটালে যাবেন? তাই বলে তো এত তাড়াতাড়ি ওঠারও কোনো দরকার নেই, তাই না? পদ্ম আর কিচ্ছু বলল না। সে নিজের মতো কাজ করছে। পদ্ম কথা বলছে না দেখে ইজান পদ্মকে তার দিকে ফিরিয়ে বলল, কথা বলছো না কেন? তাড়াতাড়ি উঠেছি তো কি হয়েছে? না, এটা হবে না। যতক্ষণ আমি ঘুমিয়ে থাকবো ততক্ষণ তুমিও ঘুমাবে। পরের বার আমি যেন ঘুম থেকে উঠলে তোমায় পাই। আচ্ছা ঠিক আছে। তারপর ইজান তৈরি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। ইজান আর পদ্ম একসাথে নাস্তা করে ইজান হসপিটালে চলে গেল। ইদানিং ইজান বেশ ফাঁকি দিচ্ছে। মনে হয় যখন সে হসপিটালে যাবে তখন তার খুব আলসেমি লাগে। তবে নিজের পেশাকে অবজ্ঞা করার অভ্যাস নেই তার। ইজান যখন তার কেবিনে বসে বসে ফোন চাপছিল তখনই সানায়া আসে। সানায়া বোধহয় দিন দিন ভালো হচ্ছে ইজানের মনে হয়, কারণ সে ইজানকে সরি বলেছে। আর সেসব নিয়ে কথা বলে না আজকাল। সানায়া ইজানকে দেখে মুচকি হাসি দিল। কেমন আছেন? ভালো। আপনি কি এখনো আমার সাথে কথা বলতে আনইজি ফিল করছেন? না, আপনার আনইজি ফিল করা দরকার মনে হয়। কেন কেন? কারণ আপনি একটা অপরিচিত পুরুষ মানুষের সাথে কথা বলতে এসেছেন। সানায়া বুঝলো ইজান তাকে অপমান করছে, তাও মুখটা বন্ধ করে রাখলো। সবগুলো অপমানের শোধ তুলবে সে, শুধু সময়ের অপেক্ষা। আমরা তো অনেক আগে থেকেই পরিচিত, তাই না? ইজানের কোনো হেলদোল নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে সানায়ের দিকে তাকিয়ে আছে সে। পরিচিত হয়েও অপরিচিত একটা কথা আছে না, ঠিক সেরকমই। সানায়ের কষ্ট হচ্ছে, কিন্তু ইজানকে কিছু বলতে পারছেন না। মন চাচ্ছে ইজানকে কতগুলো কথা শোনাতে। গেট টুগেদার নিয়ে কি প্ল্যান আপনার? চমক আসছে সবার জন্য। কিসের চমক? সেটা পরেই দেখতে পাবেন। তাহলে আমি উঠি। এই বলে সানায়া চলে গেল। ইজান বসে বসে হাসছে আনমনেই। সারপ্রাইজটা সুন্দর হবে, বিশেষ করে সানায়ার কাছে ভালো লাগবে সারপ্রাইজটা। কবে আসবে সেই দিন? পদ্মকে ইজান একটা মোবাইল কিনে দিয়েছে। যখন ইজান একটু ফ্রি হয় তখনই পদ্মকে কল দেয়। বিষয়টা পদ্মের বেশ ভালো লাগে। পদ্ম মোবাইলটা সবসময় তার কাছেই রাখে, কারণ ইজান ঘন ঘন কল দেয়।
ইজহানের একটা টেনশন থাকে, পদ্ম বাসায় কি করছে, বাসায় একা একা, তাই কল দিতেই থাকে। পদ্ম এখন দুপুরে রান্না করছে, নিজের কাজটা নিজেই করতে পারে সে। রান্না শেষ করে গোসল করতে ঢুকলো। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইজহান কল দিয়েছে। পদ্ম তাড়াতাড়ি আবার কল ব্যাক করলো। সাথে সাথে ইজহান কল রিসিভ করলো। ইজহান রেগে গিয়েছে, কারণ সে কল দিয়েছিল আর পদ্ম ধরেনি কেন। তখন সে তো ভয় পেয়ে গিয়েছিল। তখন যে কল দিলাম ধরনি কেন? ইজহানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্ম ভয় পেল। আমি গোসল করতে গিয়েছিলাম। এত দেরি কেন? বাসায় তো একা থাকো, তাও দেরি করে গোসল করতে যাও। তোমার এসব কাজ বিরক্ত লাগে ভীষণ। ইজহানের কথা শুনে পদ্ম মুখটা কুঁচকে ফেলল। আর করব না, দেরি করে গোসল, সত্যি। আচ্ছা বাদ দাও। খেয়েছো? না খাইনি এখন, আপনি খেয়েছেন? জি ম্যাডাম, খেয়েছি। খাবার খেয়ে নিও। আচ্ছা। ইজহান শান্ত গলায় বলল। আজ শাড়ি পরে রেডি হয়ে থেকো। পদ্ম অবাক হলো। কেন? তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আপনি তো আসেন রাত 10টায়, তখন কি কেউ ঘুরতে বের হয়? আমি সন্ধ্যায় আসব। ইজহান আজ তাকে নিয়ে ঘুরতে বের হবে সন্ধ্যায়। পদ্ম তাই করলো। সে সুন্দর করে শাড়ি পরে তৈরি হলো, তবে কুচিগুলো ঠিক করা হয়নি। কেমন যেন লাগছে তাকে। আয়নার সামনে গিয়ে শতবার দেখে ফেলেছে বোধহয় নিজেকে। চোখে একটু হালকা কাজল দিল, চুলগুলো খোপা করলো, সামনে দিয়ে দুপাশের কিছু চুল বের করলো যেন একটু সুন্দর লাগে। ঠোঁটে হালকা করে লাল কালারের লিপস্টিক দিয়েছে। বেশি লিপস্টিক দেওয়া সে পছন্দ করে না, মূলত এটা তার ভালোই লাগে না। এখন পদ্ম সম্পূর্ণ রেডি। কিছুক্ষণের মধ্যেই ইজহান আসলো। পদ্মকে দেখে তার ভেতরটা হঠাৎই কেঁপে উঠলো। পিচ্ছে একটা মেয়ে শাড়ি পরলে এত সুন্দর লাগে কেন? ইজহান হেসে দিল পদ্মকে দেখে। পদ্মকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। কুচিটা ঠিক হয়নি, এটা খেয়াল করেছে ইজহান। নিচে বসে কুচিটা ঠিক করে দিল পদ্ম। মুগ্ধ নয়নে পদ্ম তাকিয়ে আছে ইজহানের দিকে। কুচি ঠিক করা শেষ হলে ইজহান উঠে দাঁড়ায়। ইজহান তার হাত পদ্মের গালে স্পর্শ করে বলল, খুব সুন্দর লাগছে মিসেস শেখ। পদ্ম হাসলো ইজহানের কথা শুনে। ইজহান পদ্মের হাসি দেখে বলে, হাসলে তো আরো ভালো লাগে দেখতে। পদ্ম চোখটা ছোট ছোট করে বলে, এইখানে কি দাঁড়িয়ে থাকবেন নাকি? না না, সেসব চিন্তা নেই আজ, চলো আমার সাথে। তারপর ইজহান আর পদ্ম বেরিয়ে আসে। ইজহান তার গাড়ি করে পদ্মকে নিয়ে একটা সুন্দর জায়গায় আসলো, যেখানে পাশেই নদী আছে আর নদীর ঘাটে অনেক মানুষ। সবাই সবার ভালোবাসার মানুষ, পরিবার নিয়ে এসেছে। পদ্মের ভয় লাগছে, কারণ সে এত মানুষ কখনো দেখেনি। ভয় ইজহানের হাত চেপে ধরেছে। ইজহান পদ্মের কাজ জড়িয়ে ধরে বলল, আমি তো আছি, সমস্যা নেই। তারপর আরো বেশ কিছুক্ষণ ওই নদীর পাড়েই দাঁড়িয়েছিল তারা। একজন যেন আরেকজনের মনের ভাবটা বুঝতে পারছে। এই সময়টা পদ্মের বেশ ভালো লাগলো। ইজহানের কাঁধে মাথা দিয়ে পরিবেশটা উপভোগ করছে পদ্ম। তার যে খুব ভালো লাগছে আজকে, মনে হচ্ছে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। এতদিন নিজেকে বন্দী মনে হতো, কখনো বাইরে যাওয়ার কথা মুখ ফুটে ইজহানকে বলেনি সে। আর ইজহান তো মহা ব্যস্ত থাকে। মহাশয় বাসায় আসেই রাত 9টা বা 10টার পর। সে আবার কখন পদ্মকে নিয়ে ঘুরতে যাবে? বাসায় আসার সময় রাস্তায় একজন ঝালমুড়িওয়ালাকে দেখে পদ্ম গাড়ি থামাতে বলল। ও যখন স্কুলে যেত, ওদের স্কুলের সামনে এমন ঝালমুড়িওয়ালা ছিল। পদ্ম প্রতিদিন ঝালমুড়ি খেত। ঝালমুড়ি হচ্ছে তার প্রিয় একটা খাবার। ইজহান পদ্মকে এসব রাস্তার খাবার খাবে দেখে কিছু বলল না, কারণ একদিনই তো খাবে। পদ্ম ঝালমুড়ি নিয়ে গাড়িতে উঠে পড়ে। ইজহান একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামায়। পদ্ম ঝালমুড়ি খেতে খেতে বলল, এখানে থামলেন কেন? এখান থেকে ডিনার করে যাব বাসায়। পদ্ম খাওয়া বন্ধ করে দিয়ে বলে, আমি যে রান্না করেছি ওগুলোর কি হবে? পরে খাওয়া যাবে, এখন নামো, বেশি দেরি হলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। পদ্ম আর ইজহান ডিনার করে বাসায় চলে আসে। ইজহান ফ্রেশ হয়ে এসেছে। যখন পদ্ম ফ্রেশ হতে যাবে, তখনই ইজহান বলে, শাড়ি চেঞ্জ করো না? পদ্ম মাথা নাড়ালো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো লাইট অফ হয়ে আছে, কিন্তু বারান্দায় সেই ড্রিম লাইটের মতো লাইটটা জ্বলছে। ইজহান সেখানেই দাঁড়িয়ে আছে। পদ্ম সেখানে গেল। ইজহান পদ্মের উপস্থিতি বুঝতে পারলো। আজ যে তোমাকে ঘুরিয়ে আনলাম, কিছু তো বললে না? পদ্ম বুঝলো না ইজহান কি বলল। মানে কি বলবো আমি? ইজহান মুখটা সামনে রেখেই কথা বলল, একটা ধন্যবাদও তো দিলে না। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইজহান পদ্মের মুখের দিকে তাকালো। পদ্ম কখনো ডাক্তার সাহেব বলেনি, কিন্তু আজ বলেছে। হঠাৎ কি? ডাক্তার সাহেব বললে যে? ভালোবেসে বলেছি।
ইঝান যেন সাত আসমান থেকে টপকে পড়েছে। এই পদ্ম এসব কি বলছে? ভালোবাসো কবে থেকে? বিয়ের আগে থেকে। ইঝান বুঝেছে যে এই পদ্ম তার সাথে মজা করছে, তাই সেও পদ্মের সাথে মজা শুরু করলো। বিয়ের আগে দেখেছো আমাকে? পদ্ম হেসেই বলল। হ্যাঁ, দেখেছি। ইঝান গ্রিলের সাথে ঠেস দিয়ে আছে, পদ্মের সামনে ঝুঁকে বলল। ঠিক আছে, তুমি তো বললে আমাকে ভালোবেসে ডাক্তার সাহেব বলছো। আমার তো ভালোবেসে তোমাকে কিছু দেওয়া উচিত, তাই না? পদ্ম মাথা নাড়ালো। ইঝান পদ্মের মুখের সামনে তার মুখটা এনে তার ওষ্ঠ পদ্মের ওষ্ঠে ছুঁয়ে দিল, আবার তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে আনলো। পদ্ম হতভম্ব হয়ে আছে। ইঝান পদ্মের উদ্দেশ্যে বলল। বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিবে। ইঝানের এমন কার্যকলাপে পদ্ম লজ্জা পেল। ইদানিং ইঝান তাকে বড্ড বেশি লজ্জা দেয়। পদ্মের মুখে লাল আভা ফুটে উঠেছে। সে এখন কি করবে? মন চায় মাটি খুঁড়ে গর্ত বানিয়ে সেখানে ঢুকে যেতে। ছি, তার এমন লাগছে কেন? আর ইঝানকে দেখো, সে একদম স্বাভাবিকভাবেই আছে, যেন কিছুই হয়নি। আর এদিকে পদ্ম তো লজ্জায় শেষ। বেশি চিন্তা ভাবনা না করে ইঝানকে জড়িয়ে ধরলো, কারণ সে বলেছে লজ্জা পেলে, কষ্ট হলে তার বক্ষে মাথা রাখতে। এখন একটু শান্তি লাগছে। দিন দিন ইঝান আর পদ্ম দুজনের সম্পর্ক স্বাভাবিকভাবে এগোচ্ছে। তাদের মনে হয় প্রতিদিন খুনসুটি লেগেই থাকে। মূলত ইঝান পদ্মকে খুব রাগায়, আর পদ্ম মুখটা ফটকা মাছের মতো ফুলিয়ে রাখে। বিষয়টা ইঝানের বেশ ভালো লাগে, আবার রাগও করে। কিছুক্ষণ কথা বলে না। পদ্মের এসব ছোট্ট ছোট্ট খুনসুটি তাদের মাঝে ছড়িয়ে পড়েছে। এভাবেই চলছে তাদের চড়ুই ভাতির মতো সংসার। ইঝান আজ পদ্মকে মেধার কাছে দিয়ে সে হসপিটালের কাজে দূরে কোথাও গেল, আবার আজই এসে পড়বে পদ্ম এখন মেধার কাছে। মেধা পদ্মকে খুব ভালোবাসে, ঠিক ঠিক তার বোনের মতোই। মেধা পদ্মের মাথা নিজের কোলে রেখেছে, হাত বুলিয়ে দিতে দিতে বলল। পড়াশোনা করবে না আর? পদ্ম মাথা তুলে মেধার দিকে তাকালো। করব, উনি আমার মায়ের সাথে কথা বলেছে। হ্যাঁ, মেয়েদের পড়াশোনা করা উচিত। নিজের পায়ে দাঁড়ানো দরকার প্রতিটা নারীকে। তাদের পায়ের নিচে মাটি শক্ত করা দরকার। পদ্ম খুব মনোযোগ দিয়ে কথাটা শুনলো। জি আপু। তোমাকে যে আমি আরো বলি ইছানের সাথে স্বাভাবিক হও, তার কি খবর? সব তো ঠিকই আছে। মেধা বিশ্বাস করলো না, কারণ মেধা একজন মেয়ে হয়ে পদ্ম তার সাথে কথা বলতো না ঠিক মতো। আর সেই জায়গায় থেকে ইঝান তো একটা ছেলে। শোনো, পরে দেখবো তোমার জামাইকে অন্য কেউ নিয়ে গেছে। যে অবস্থা তোমাদের সম্পর্কের। পদ্মের বুকটা যেন আটকে উঠলো। মানে? মানে করো না বেশি। এখন তো ইছান তার সব ধৈর্য তোমাকে দিয়ে রেখেছে। শুধু একবার তোমার থেকে একটা ভালো সুন্দর মেয়ে দেখুক, দেখবে তোমাকে আর ভালো লাগবে না। কারণ তুমি তো সেভাবে তাকে কোনো গুরুত্বও দাও না। 15 বছরের মেয়েদের কি বিয়ে হয়নি? তারা সংসার করেনি, শুধু একা তোমারই হয়েছে। আমার তো বিয়ে হয়েছিল তাড়াতাড়ি। আমি কি আমার বয়সের সাথে সম্পর্ক ঠিক রাখিনি? সে আমাকে পড়াশোনা করিয়েছে, মূলত তার জন্যই আমি ডাক্তার হতে পেরেছি। তার সাথে কি আমার সম্পর্ক স্বাভাবিক দাম্পত্যদের মতো না? তাহলে তুমি কেন পারছো না? এসব বাদ দিয়ে সবকিছু ঠিক করো। মেধা পদ্মকে বোঝানোর জন্য ইঝানের নামে এগুলো বলেছে। ইঝান ভালোই ছেলে, তবে পদ্মের এসব আচরণ কখনোই একটা ছেলে সহ্য করবে না। মেধার কথা শুনে পদ্মর কেমন সব খালি খালি লাগছে, কথাগুলো সহ্য করতে পারছে না। আপু, সত্যি কি উনি অন্য মেয়ের দিকে তাকাবেন? মেধা যেন খুশি হলো পদ্মের মনের ভেতর এমন একটা কথা ঢুকাতে পেরে। হ্যাঁ, তাকাবেই তো, তাকানোই উচিত। তুমি তো তাকে বড় হিসেবে মানো না। মেধার কথা শুনে পদ্মের এবার কান্না চলে আসে। এইভাবে বলছেন আপু? শোনো, তোমার এসব কান্না দিয়ে কিছুই হবে না। সবকিছু মেনে নাও, দেখবে তুমিও ঠিক সেও ঠিক। পদ্ম মাথা নাড়ালো। জি আপু, আমি চেষ্টা করব। আর কত চেষ্টা করবে? তোমার বিরক্ত লাগে না এক কথা বারবার বলতে? তুমি বলবে যে আমার বরকে কাউকে হতে দিব না, যে আমার বর দিকে তাকাবে তার চোখ উপড়ে দেব। আর আমার বর যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায়, তার 14টা বাজিয়ে দেব। পদ্ম অবাক হয়ে তাকিয়ে আছে। মেধা এসব কি বলছে? ঠিক আছে, আপনি যা বলেছেন সেটাই হবে। তুমি বসো, আমি আসছি। মেধা গেল পদ্মের জন্য আইসক্রিম আনতে। এতক্ষণ যত কিছু বলেছে পদ্মকে, নিশ্চয়ই তার মনটা গরম হয়ে আছে। মনে তো আর পানি দেওয়া যায় না, তাই আইসক্রিম খেয়ে ঠান্ডা করুক মনটাকে। মেধা পদ্মকে আইসক্রিম দিয়ে বলল। না, এটা খেয়ে মনটাকে শান্ত করো। আচ্ছা আপু, এখন কি করা লাগবে? কি করতে চাও তুমি? আমাদের সম্পর্ক আশেপাশের দম্পতিদের মতো হবে কিভাবে? আচ্ছা, ইজান তোমাকে জমে দিয়েছে?
মেধার কথায় পদ্ম লজ্জা পেল। এই কথার উত্তর কিভাবে বলবে সে? এইসব কথা না বলতেও পারতো। আরো কত কিছু তো বলার আছে। শোনো, এত লজ্জা পেলে হবে না। যা জিজ্ঞেস করছি তা বলো। হ্যাঁ, মাঝে মাঝে। মেধা হঠাৎ হাতে তালি দিল। তোমাকে যদি একটা দেয় তুমিও দুটো দিয়ে দিবে। আবার তার জন্য শাড়ি পরবে, বলবে আমাকে ঘুরতে নিয়ে যান, এটা সেটার আবদার করবে। যেমন ও হসপিটালে আসার সময় বলবে চকলেট নিয়ে আসবেন, ফুল বই নিয়ে তারপর বাসায় আসবেন। আবার ধমকে দিবে যদি তোমার কথা না শুনে। পদ্ম নিজের মাথায় স্থির করলো, মেধা যা যা বলেছে তাই করবে। মেধা তাকিয়ে আছে পদ্মের দিকে। পদ্ম আইসক্রিমে চামচ নাড়ছে। আচ্ছা, আমি আপনার কথা শুনবো। রাত 8টায় পদ্মকে মেধার বাসা থেকে নিয়ে এসেছে ইছান। মেধা বলেছিল পদ্ম আর ও আজকে রাতে থাকতে তার বাসায়, কিন্তু ইছান পদ্মকে নিয়ে বাসায় চলে এসেছে। ইছান কথা বলছে মেডা হেলান দিয়ে আছোয়া হয়ে। পদ্ম ইছানের পাশেই ঘুরঘুর করছে। কখন ইছানের কথা শেষ হবে তার অপেক্ষায় সে অধীর আগ্রহে বসে আছে, এমন একটা অবস্থা। ইছান কথা বলা শেষে পদ্মকে বলল তার পাশে বসতে। পদ্ম তাই করলো। গুটিসুটি হয়ে ইছানের পাশে বসেছে সে। এতক্ষণ কি করছিলে তুমি? ইছান এমন ছোট ছোট চোখে প্রশ্ন করলেই পদ্ম ভয় পায়। কোথায় কিছু করছিলাম না। তাই বুঝি? হ্যাঁ। ইছান কিছু না বলে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার মনে হলো একটু মানসিক শান্তির দরকার, তাই সে কাজটা করলো। পদ্মের কোলে মাথা রেখে ইছান রাজ্যের চিন্তা করতে লাগলো। একটু পর জামা কাপড় গোছাবে। কেন? কাল আমরা গেট টুগেদারে যাচ্ছি, তোমাকেও সাথে নিব। আচ্ছা, কিন্তু আপনারা যাবেন কোথায়? সাজেক, তুমি চিনো জায়গাটা? নাম শুনেছ? পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো সে তো এমন অদ্ভুত নাম কখনো শুনেনি। এটা আসলে কোথায়? না তো, এমন জায়গার নাম কখনো শুনিনি। কেমন অদ্ভুত অদ্ভুত নাম, সব আপনার কাছেই থাকে। ইছান হাসলো বোকা মেয়ের বোকাশোকা কথাবার্তায়। অনেক সুন্দর জায়গা, তোমার গেলে আসতে মন চাইবে না। দেখা যাবে কেমন সুন্দর জায়গা। ইছান চোখ বুজে থাকলো কিছুক্ষণ। চোখ খুলে দেখলো পদ্ম নখ কামড়াচ্ছে। এই জিনিসটা প্রচন্ড বিরক্ত লাগে ইছানের। নখে কত ময়লা থাকে সে কি এটা জানে না? এতই বাচ্চা সে। ইছান পদ্মের হাতটা সরিয়ে দিল মুখ থেকে। নখ মুখে দাও কেন? পরে তো পেটে ব্যথা করবে। তুমি জানো না নখে ময়লা থাকে? পদ্ম তার নখগুলো ইছানকে দেখাল। দেখুন, কোনো রকম ময়লা নেই। দেখেছি, তবে এগুলো মুখে দেওয়া ভালো না। আমার অভ্যাস হয়ে গিয়েছে। মাইট দিয়ে অভ্যাস ঠিক করাবো। ইছান উঠে তার কিছু শার্ট টি শার্ট পদ্মকে দিয়ে গেছে গোছাতে। আবার বলেও গেছে পদ্ম যেন তার জামা কাপড়গুলো গুছিয়ে নেয়। পদ্ম সেগুলো গুছিয়ে ট্রলিতে রাখছে। ইছান সোফায় বসে বসে টিভি দেখছে। পদ্মের কাজ শেষ হলে সে বারান্দায় যায়। মনটা একেবারে বিষাদে ছেয়ে গেছে। এমন মনে হচ্ছে তার মন খারাপ হচ্ছে ভীষণ। কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এই ঢাকা শহরে একমাত্র মেধা ছাড়া আর কারোর সাথেই মন খুলে কথা বলতে পারেনি। মেধাই একমাত্র মানুষ যার সাথে মিশেছে, কথা বলেছে। আবার মেধার সকালের কথাগুলো ভাবছে মনে মনে। তার মূলত এখন ভালোই লাগছে না। এই ইছানের সাথেও বেশি কথা বলা যায় না, কারণ তার বেশি কথা বলা পছন্দ না। হঠাৎ রুমে ইছানের আগমন ঘটল। রুমে পদ্ম নেই। সে বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে, যেন মনে হচ্ছে কেউ তাকে বন্দি করে রেখেছে। ইছান সেখানেই গেল, পদ্মকে পেছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎই এটা হতে পদ্ম কেঁপে উঠল। ইছান তার দাড়িযুক্ত গাল পদ্মের গালের সাথে লাগালো। ইছানের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন পদ্মের গালে ইচ্ছে করে স্পর্শ করছে। ইছান নরম কণ্ঠে বলল, কি হয়েছে ম্যাডাম? মন খারাপ কি বেশি হয়েছে আপনার? ইছানের যে হাতটা পদ্মের হাতের উপর ছিল, পদ্ম আরেক হাত দিয়ে সেটা চেপে ধরল। পদ্ম পরপর কেঁপে উঠছে। জি। কথা এমন শোনাচ্ছে কেন পদ্মফুল? ইস, পদ্মফুল। পদ্ম মুগ্ধ হয়ে আছে ইছানের উপর। আপনি এভাবে জড়িয়ে ধরে রেখেছেন, কথা এমন শোনাবে না কেন? ইছানি কথাতে বেশি পাত্তা দিল না, কারণ সে জানে এই পদ্ম তাকে এটাই বলবে। মন খারাপ? পদ্ম মাথা নাড়ালো। ইছান পদ্মের গালে একটা চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে একটা বাবু উপহার দিব জলদি, তারপর আর মন খারাপ হবে না। সারাদিন তাকে নিয়েই ব্যস্ত থাকবে। ঠিক আছে পদ্মফুল। সকাল 5টায় ইছান আর পদ্ম রেডি। তার একটু পর বের হবে বাসা থেকে। তারপর হসপিটালে সব ডক্টররা একটা বাসে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে। যারা যারা বিবাহিত তারা তাদের সঙ্গীকে নিতে পারবে। হসপিটালে সিআই আর ম্যানেজিং ডিরেক্টর এই কথা বলেছে। বাসায় অগোছালো জিনিসগুলো পদ্ম গুছিয়ে রাখছে। ইছান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পদ্মের কাজ।
মেয়েটা যেন তাড়াতাড়ি বড় হয়ে গেল এমনই লাগছে ইজানের কাছে। বিয়ের দিন ভেবেছিল সে মেয়েটাকে মেনে নিতে পারবে না, বা এই মেয়ে তাকে মেনে নিবে না, তাদের বৈবাহিক সম্পর্ক বোধহয় নামের হবে। এখন সেই পিছিয়ে মেয়ে তার সংসার করছে, ভাবা যায়। আর দিন দিন মেয়েটাকে এত আদরে লাগে ইজানের, একদম কিউট কিউট বাচ্চাদের মতো। ইজান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পদ্মকে বলছে। হয়েছে ম্যাডাম? পদ্ম যে জিনিস যেখানে থাকে সেটা সে জায়গায় রেখে দিতে দিতে বলল। এই তো এখনই হয়ে যাবে। পদ্মের সব কাজ শেষ করা হলেই তারা দুজন বাসা থেকে বের হয়। ইজান পদ্মকে বলল সেখানে অনেক ডক্টর থাকবে, আবার ডক্টরদের ওয়াইফও থাকবে, সবার সাথে যেন পদ্ম কথা বলে। যদিও তখন পদ্ম মাথা নেড়েছিল, তবে পথটা যখন একটু একটু করে শেষ হচ্ছে তখন তার ভয়ও লাগা শুরু করলো। তাদের সাথে কিভাবে মিশবে, কিভাবে কথা বলবে, সেগুলো নিয়ে চিন্তা পদ্মের। তারা আবার পদ্মকে আসলে ঠিক কেমন ভাববে, পদ্মের মাথাটা একেবারে ধরে গেল এসব চিন্তা করে। আর পাশে ইজান আছে, সে তো নিজের মতোই ফোন টিপছে, তার কোনো হেলদোল নেই। এমন মনে হচ্ছে যেন ফোনের ভেতরেই ঢুকে যাবে। তারা তাদের গন্তব্যে পৌঁছে গেছে। গাড়ি থেকে ইজান তাদের ট্রলি নামায়। পদ্ম গাড়ি থেকে ভয়ে নামছে না, গুটি সিটি মেরে বসে আছে সে। ইজান গাড়ি জানলায় হাত দিয়ে ঝুঁকে পদ্মের দিকে তাকালো। কি ম্যাডাম, গাড়ি থেকে নামবে না? পদ্ম আমতা আমতা করে বলল। ভয় লাগছে আমার। ইজানের হাতটা দিয়ে তার কপালটা ঘষে নিল, তারপর কিছু না বলে পদ্মকে জোরে টান দিল। ব্যাস, পদ্ম হুমড়ি খেয়ে ইজানের উপরই পড়েছে। এভাবে টান দেওয়াতে পদ্ম ব্যথা পেয়েছে। উফ, টান দিলেন কেন? ব্যথা পাই না আমি। ইজান বিরক্ত হলো, একে তো নামতে চাইছিল না, আবার টান দেওয়াতে ব্যথাও লেগেছে। এখানে কি বাঘ সিংহ ছিল যে নামতে চাইছিলে না? পদ্ম রেগে কিছু বলেনি। ইজানুর হাত ধরে ভেতরে নিয়ে গেছে। দেখে মনে হচ্ছে হসপিটাল। পদ্ম হিল পড়েছে, কারণ গেট টুগেদারে যাওয়ার আগে ইজান কিনে দিয়েছিল, কিন্তু প্রথম প্রথম তার পড়তে অসুবিধা হয়েছে। ইজান অনেক জোর করে পড়িয়েই তাকে দিয়ে প্রতিদিন প্র্যাকটিস করিয়েছে। যাক, একটু লম্বা লম্বা লাগছে ইজানের পাশে। একবার ইজানের দিকে তাকালো, আবার নিজের দিকে তাকালো। না, ভালোই মানিয়েছে তাদের। পদ্ম মুচকে মুচকে হাসছে। ইজান পদ্মকে নিয়ে হসপিটালের ভেতরে গেল। অনেক মহিলা পুরুষ দেখা যাচ্ছে। হঠাৎ সবার নজর তাদের দিকে গেল। ইজান পর্দার দিকে হাত ছাড়িয়ে নিয়ে হসপিটালের সিআই এর সাথে দেখা করলো। আবার দেখা করা শেষে পদ্মের পাশে এসে দাঁড়িয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে, যার কারণে পদ্মর অস্বস্তিতে পড়ল। ইজান পদ্মের কাজ জড়িয়ে ধরল। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল। অনেকের হয়তো মনে প্রশ্ন জাগছে, ও কে? ও হচ্ছে মিসেস ইজহান শেখ। সবাই যেন আসমান থেকে টপকে পড়েছে ইজানের কথা শুনে। গোল গোল চোখ করে তাদের দিকেই তাকিয়ে আছে। ইজান বিয়ে করেছে, আর এটা হসপিটালে কেউ জানে না। বিষয়টা কেমন যেন হয়ে গেল। সবাই ইজান আর পদ্মকে শুভকামনা জানালো। জানায় পেছনে দাঁড়িয়ে আছে। আর ইজানের সেই মহামূল্যবান কথাটা শুনে সে নিস্তেজ পাথরের মতো দাঁড়িয়ে আছে। সে কখন থেকে পরপর ঢুক গিলছে। কথাটা যেন মিথ্যে তার কাছে মনে হলো। জানায়ারকে রায়হান আহমেদ ডাক দিলেন। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, কেমন? ধন্যবাদ।